কোটিপতি মেয়েটি একদিন তার গরিব চাকরের বাড়িতে পৌঁছাল। তারপর সেখানে যা ঘটল তা দেখে মানবিকতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের লখনউ শহরের একটি সত্য কাহিনী, যেখানে শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে মার্বেল পাথরের তৈরি এক বিশাল ও ঝলমলে প্রাসাদ, রাজবিলাস প্যালেস। এই প্রাসাদের মালকিন ছিলেন অনভিকা মালহোত্রা। বয়স বড়জোর ২৬ বছর, কিন্তু তিনি ছিলেন কোটি কোটি টাকার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তার কাছে সব ছিল: দামি গাড়ি, বড় বড় ব্যবসা, মিডিয়ায় নাম, সমাজে প্রতিপত্তি। শুধু ছিল না এমন একজন আপন মানুষ যে কোনো স্বার্থ ছাড়াই তার খোঁজ নেবে। সেই সকালেও প্রাসাদে প্রতিদিনের মতোই ব্যস্ততা ছিল। চাকর-বাকররা এদিক ওদিক ছুটছিল, ম্যানেজার ফোনে আদেশ দিচ্ছিল, পাহারাদাররা দরজায় কড়া পাহারায় দাঁড়িয়েছিল। কিন্তু এই ভিড়ের মাঝেও অনঘিকাকে সবসময় একা লাগত। সে যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন তার নজর পড়ল একটি ছেলের ওপর। সাধারণ পোশাক, অবনত দৃষ্টি, হাতে ট্রলি। সেই চাকর যাকে সে বহুবার দেখেছে কিন্তু কখনো খেয়াল করেনি। তার নাম ছিল বীর। প্রাসাদে সে ২ বছর ধরে কাজ করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে উঁচু গলায় কথা বলতে শোনেনি। সে সবসময় চুপচাপ থাকে, নিজের কাজ শেষ করে একপাশে সরে যায়। অন্য চাকররা প্রায়ই হাসাহাসি ও গল্প করলেও বীর ছিল আলাদা, যেন সে এখানে থেকেও নেই। ম্যাডাম, আপনার কফি, মাথা নিচু করে সে বলল। অনভিকা কাপটা তুলল, কিন্তু হঠাৎ তার চোখ বীরের হাতের উপর আটকে গেল। হাতের তালু ফেটে চৌচির, আঙুলে পুরনো ক্ষতের দাগ, যেন কেউ অনেক বেশি পরিশ্রম করেছে। তুমি গ্লাভস পরনি কেন? সে প্রথমবারের মতো তাকে সরাসরি জিজ্ঞেস করল। বীর কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, কাজ তাড়াতাড়ি শেষ করতে হতো। শুধু এইটুকুই বলে সে পিছিয়ে গেল। কোনো সাফাই নেই, কোনো অভিযোগও নেই। অনভিকা প্রথমবারের মতো অনুভব করল যে এই ছেলেটি অন্য চাকরদের মতো নয়। দিন কাটতে লাগল, কিন্তু সেই সকালের পর থেকে তার চোখ বারবার বীরকে খুঁজতে লাগল। সে দেখত সবার আগে সেই কাজ শুরু করে এবং সবার শেষে শেষ করে। কারো সাথে কখনো তর্ক করে না, কখনো ছুটির আবেদনও করে না। এক রাতে অনেকক্ষণ অফিস রুমে কাজ করে অনভিকা যখন নিচে নামল, দেখল পুরো প্রাসাদ শান্ত, কিন্তু রান্নাঘরের আলো জ্বলছে। ভেতরে গিয়ে দেখল বীর একাই মেঝে পরিষ্কার করছে। বাকিরা কোথায়? সে জিজ্ঞেস করল। ঘুমিয়ে পড়েছে ম্যাডাম, বীর না তাকেই উত্তর দিল। আর তুমি? কাজ বাকি ছিল। অনভিকা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, কিন্তু অভিযোগের একটা শব্দও ছিল না। হঠাৎ বীরের পকেট থেকে একটা পুরনো মোবাইল মেঝেতে পড়ে গিয়ে খুলে গেল। স্ক্রিনে একটি ছোট্ট বাচ্চার ছবি ছিল, রুগ্ন কিন্তু হাসি খুশি, যার হাতে একটি ভাঙা খেলনা। বীর দ্রুত মোবাইলটি তুলি পকেটে রাখল, যেন কোনো গোপন কথা লুকিয়ে ফেলছে। ওকে? অনভিকা জিজ্ঞেস করল। কেউ না ম্যাডাম, এমনি, সে নজর নিচু করে বলল। মিথ্যেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল, কিন্তু সে আর কিছু জিজ্ঞেস করল না। পরের কয়েকদিন অনভিকার মনে সেই ছবিটাই ঘুরপাক খেতে লাগল। সে ভাবছিল, যদি মেয়েটি তার বোন হয় তবে সে প্রাসাদে থাকে না কেন? যদি পরিবার থাকে তবে এই ছেলেটি দিনরাত এখানে কেন খাটছে? হঠাৎ একদিন সকালে ম্যানেজার আতঙ্কিত হয়ে তার ঘরে এলো। ম্যাডাম, বীর ৩ দিন ধরে কাজে আসছে না। অনভিকা অবাক হয়ে জিজ্ঞেস করল। না বলে? জি। এমনটা কখনো হয়নি। ওর ফোনও বন্ধ। কেন জানি না। এই কথা শুনে অনভিকার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো, যেন খারাপ কিছু ঘটে গেছে। সে তখনই জিজ্ঞেস করল, ও কোথায় থাকে জানো? ম্যানেজার ইতস্তত করে বলল, জি, শহরের বাইরে এক বস্তিতে। ঘরে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। বাইরে বৃষ্টি শুরু হয়েছিল। অনভিকা হঠাৎ সিদ্ধান্ত নিল, গাড়ি বের করো, আমি নিজেই যাব। ম্যানেজার অবাক হয়ে গেল। কোটিপতি মেয়ে কোনো চাকরের বাড়িতে যাচ্ছে। প্রাসাদের ইতিহাসে এমনটা কখনো হয়নি। কিন্তু তখন অনভিকার চোখে মুখে সেই জেদ ছিল যা বড় কোনো বিজনেস ডিল করার সময় থাকে। তফাৎ শুধু এটাই ছিল যে এবার বিষয়টি টাকার নয়, এক মানুষের ছিল। দামি কালো গাড়ি বৃষ্টি চিরে শহরের বাইরে চলে গেল। ঝলমলে রাস্তার বদলে এখন ভাঙাচোরা গলি, বড় বড় বাড়ির জায়গায় টিনের চালের ঝুপড়ি ঘর। গাড়ি থামতেই দুর্গন্ধ আর কাদামাখা বাতাস ভেতরে এলো। অনভিকা সম্ভবত জীবনের প্রথমবার এমন জায়গায় পা রাখল। ম্যাডাম, এটাই সেই ঘর। ড্রাইভার একটি ভাঙা ঝুপড়ির দিকে ইশারা করল। অনভিকা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন তার পায়ে কোনো শক্তিই নেই। তারপর সে ধীরে ধীরে সেই ঝুপড়ির পর্দা সরাল। ভেতরে দৃশ্য দেখে তার হৃৎস্পন্দন যেন থেমে গেল। মেঝেতে এক বৃদ্ধা বসেছিলেন, চোখে ফোলা ভাব আর মুখে অনেক রাতের জাগরণ আর ক্লান্তি। পাশেই একটি ছোট মেয়ে শুয়েছিল, সেই ছবির সেই বাচ্চাটি। কিন্তু এখন তার অবস্থা খুব খারাপ, শরীর জ্বরে পড়ছে, শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে। আর ঘরের এক কোণে বীর বসেছিল। তার চোখ লাল, মুখ শুকনো, যেন অনেক দিন ঘুমায়নি এবং খায়নি। অনভিকাকে দেখে সে ধরপড় করে উঠে দাঁড়াল। ম্যাডাম, আপনি এখানে? তার কণ্ঠে বিস্ময়ের চেয়ে লজ্জা বেশি ছিল।
অনবিকা কিছু বলতে পারল না, সে শুধু চারপাশটা দেখল, ভাঙা দেওয়াল, খালি থালা বাসন, ওষুধের পুরনো খোসা আর দারিদ্র্য যা প্রতিটি কোণায় রেখা ছিল। হঠাৎ ছোট মেয়েটি ক্ষীণ কণ্ঠে বলল, ভাইয়া, জল। বীর সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসল, কিন্তু কলসিতে জলের শেষ বিন্দুটিও ছিল না। সেই মুহূর্তে অনবিকা প্রথমবারের মতো দেখল যে কোটি কোটি টাকা উপার্জনকারী প্রাসাদের সবচেয়ে পরিশ্রমী চাকরটি তার বোনকে এক চুমুক জলও দিতে পারছে না। তখনই অনবিকার ভেতরের কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। বীর নজর নিচু করে ধীরে বলল, ম্যাডাম, আমি কাল থেকে কিছুই খেতে পারিনি। প্রথমে ওর জন্য ওষুধ আনতে হতো। অনবিকার মনে হলো যেন কেউ তার বুকের ভেতরে কিছু মুছড়ে দিয়েছে। সামনে সেই ছেলেটি দাঁড়িয়েছিল যে প্রাসাদে প্রতিটি কাজ সবার আগে করত, কখনো ছুটি নিত না, আর আজ নিজের বোনের জন্য নিজে না খেয়ে বসে আছে। সে তৎক্ষণাৎ ঝুঁকে বাচ্চাটির কপালে হাত রাখল। প্রচণ্ড জ্বরে শরীর পুড়ছে। ডাক্তার দেখিয়েছ? তার কণ্ঠ কাঁপছিল। বীর ধীরে ধীরে মাথা নাড়ল। সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, বলল ওষুধ আনতে হবে, ইঞ্জেকশনও লাগবে। তবে আননি কেন? এবার বীর চুপ করে রইল, তার চোখ নত হয়ে গেল। উত্তরটা পরিষ্কার ছিল, টাকা নেই। অনবিকা প্রথমবারের মতো অনুভব করল যে কিছু প্রশ্ন করাও নিষ্ঠুরতা। ড্রাইভার, সে বাইরে ডাক দিল। কয়েক সেকেন্ডের মধ্যে ড্রাইভার ভেতরে এলো এবং সামনের দৃশ্য দেখে সে নিজেও স্তব্ধ হয়ে গেল। দ্রুত গাড়ি থেকে জল, খাবার আর ফার্স্ট এড কিট নিয়ে এসো, আর কাছের সবচেয়ে ভালো হাসপাতালের খোঁজ করো। অনবিকা কোনো সময় নষ্ট না করে বলল, ম্যাডাম, এত খরচ করবেন না, আমি সামলে নেব। অনবিকা প্রথমবারের মতো তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, চুপ করো, এখন তোমার বোনের জীবন বেশি জরুরি। তার কণ্ঠে এমন এক আদেশ ছিল যে বীর আর কিছু বলতে পারল না। কয়েক মিনিটের মধ্যে জল এলো। অনবিকা নিজেই বাচ্চাটির ঠোঁটে বোতল ধরল। বাচ্চাটি ধীরে ধীরে জল পান করল, যেন সে অনেকদিন তৃষ্ণার্ত ছিল। বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বললেন, মা, ভগবান তোমার মঙ্গল করুন। 3 দিন ধরে জ্বর নামছে না। অনবিকা ওনার হাত ধরল। সে বুঝতে পারছিল না যে সে এখন কোটিপতি নাকি স্রেফ একজন মানুষ। ওর নাম কি? সে জিজ্ঞেস করল। মা বললেন, চন্দা। চন্দা নামটা যতটা মিষ্টি ছিল, তার অবস্থা ততটাই যন্ত্রণাদায়ক ছিল। গাড়ি দ্রুত হাসপাতালের দিকে চলল। বীর বারবার বলছিল যে সে সাথে আসবে না, কিন্তু অনবিকা পরিষ্কার বলে দিল, যদি তুমি না আসো তবে আমিও যাব না। শেষ পর্যন্ত সেও মাথা নিচু করে বসে পড়ল, যেন তার এই সাহায্যের কোনো অধিকারই নেই। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা বাচ্চাটিকে এমার্জেন্সিতে নিয়ে নিলেন। পরীক্ষার পর ডাক্তার বাইরে এসে বললেন, অনেক দেরি হয়ে গেছে, ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়ছে, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। যা করার করুন, অনবিকা বিন্দুমাত্র না ভেবেই বলল। ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি কি আত্মীয়? কয়েক মুহূর্ত সে চুপ করে থেকে বলল, হ্যাঁ। বীর বিস্ময়ে তার দিকে তাকাল। সম্ভবত প্রথমবারের মতো কেউ তাকে নিজের বলে পরিচয় দিয়েছিল। চিকিৎসা শুরু হলো। ওষুধ, ইঞ্জেকশন, ড্রিপ সব দ্রুত চলতে লাগল। করিডোরে বসে থাকা বীরের হাত কাঁপছিল। সে বারবার মেঝের দিকে তাকাচ্ছিল, যেন নিজেকে দোষ দিচ্ছিল। আমি যদি আগে টাকা জোগাড় করতে পারতাম, সে ক্ষীণ কণ্ঠে বলল। অনবিকা তার পাশে গিয়ে বসল। তুমি একলা আর কতদিন লড়তে, বীর? বীর প্রথমবারের মতো তার দিকে তাকাল। তার চোখে যন্ত্রণার সাথে এক অদ্ভুত সংকোচ ছিল। ম্যাডাম, আমি প্রাসাদ থেকে টাকা নিতে চাইনি। কেন? অনবিকা অবাক হল। কারণ আমি চাকরি করতে এসেছি, ভিক্ষে নিতে নয়। উত্তরটা সহজ ছিল, কিন্তু তাতে আত্মসম্মানের আগুন ছিল। অনবিকার কাছে কোনো শব্দ ছিল না। সে তার জীবনে হাজার হাজার মানুষকে টাকার জন্য মাথা নত করতে দেখেছে, কিন্তু এই ছেলেটি দারিদ্র্যের মধ্যেও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নার্স বাইরে এলো। রোগীর রক্তের প্রয়োজন। আমার রক্ত নিন। বীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। পরীক্ষা হলো, কিন্তু তার ব্লাড গ্রুপ মিলল না। অনবিকা না ভেবেই বলল, আমার পরীক্ষা করুন। কয়েক মিনিট পর রিপোর্ট এলো, মিলে গেছে। বীর অবাক হয়ে গেল। ম্যাডাম, আপনি কেন? কারণ আমি পারি, সে শুধু এটুকুই বলল। রক্ত দেওয়া হলো। ধীরে ধীরে চন্দার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হতে লাগল। ডাক্তার বললেন, এখন বিপদ কাটতে পারে যদি চিকিৎসা চলতে থাকে। বীর সেখানেই মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। সম্ভবত স্বস্তির কান্না ছিল, কিংবা বছরের পর বছর ধরে চেপে রাখা কষ্ট। অনবিকা প্রথমবারের মতো কোনো চাকরকে কাঁদতে দেখল, কিন্তু এই কান্নায় দুর্বলতা ছিল না, ছিল মানবিকতা। কয়েক ঘণ্টা পর রাত নামল। হাসপাতালের জানালার বাইরে অন্ধকার ছড়িয়ে পড়েছে। বীর হঠাৎ বলল, ম্যাডাম, আপনি এত কেন করলেন? প্রশ্নটি সরাসরি মনে গিয়ে লাগল। অনবিকা ধীরে বলল, সম্ভবত কারণ প্রথমবারের মতো আমার মনে হল যে আমার যা আছে সেটার একটা অর্থ থাকা উচিত। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর বীর ইতস্তত করে বলল, চন্দা ঠিক না হওয়া পর্যন্ত আমি প্রাসাদে ফিরতে পারব না। কে বলেছে তোমাকে ফিরতে হবে? জিজ্ঞেস করল। সে অবাক হল। এখন তোমার ডিউটি এখানে, সে শান্ত স্বরে বলল।
বীরের চোখ ভিজে এলো, কিন্তু সে মাথা নিচু করে নিল। ঠিক তখনই ডাক্তার আবার বাইরে এলেন। এবার তার মুখে গাম্ভীর্য ছিল। আরেকটি কথা আছে, বাচ্চাটিকে শুধু ওষুধে সুস্থ করা যাবে না, এর জন্য দীর্ঘ চিকিৎসা আর অপারেশনের প্রয়োজন হবে। বীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কত খরচ হবে? তার কণ্ঠ দিয়ে শব্দ বের হওয়া যেন অসম্ভব ছিল। ডাক্তার যে টাকার পরিমাণ বললেন তা শুনে বীরের চোখ থেকে সব আশা যেন ফুরিয়ে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে গেল, দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়াল, যেন পায়ে আর শক্তি নেই। অনভিকা ডাক্তারের কথা মন দিয়ে শুনল এবং এক মুহূর্ত দেরি না করে বলল, চিকিৎসা শুরু করুন, পুরো খরচ আমি দেব। বীর সঙ্গে সঙ্গে মাথা তুলল। না ম্যাডাম, এত বড় উপকারের বোঝা চাপাবেন না, আমি সারা জীবনেও শোধ করতে পারব না। অনভিকা তার দিকে এগিয়ে গেল এবং খুব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, কিছু উপকার শোধ করার জন্য হয় না, শুধু পালন করার জন্য হয়। বীর কিছু বলতে পারল না, কিন্তু ডাক্তারের পরবর্তী কথা শুনে ঘরের বাতাস যেন জমে গেল। অপারেশন দ্রুত করতে হবে, কারণ বাচ্চাটির যে রোগ তা জন্মগত এবং এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে। একথা শোনামাত্রই বীরের হাত থেকে দেওয়ালের সাহায্যও ছুটে গেল। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল, যেন কেউ তার সব শক্তি কেড়ে নিয়েছে। তার চোখ ডাক্তারের ওপর স্থির হয়ে রইল। সম্ভবত সে শুনতে চেয়েছিল যে এটি একটি রসকতা বা ভুল বোঝাবুঝি, কিন্তু ডাক্তারের মুখ ছিল একেবারে গম্ভীর। যদি অপারেশন না হয়? বীরের কণ্ঠ দিয়ে কোনো মতে শব্দ বের হল। ডাক্তার নজর নিচু করে নিলেন। তাহলে বাচ্চাটি আর বেশিদিন টিকবে না। এই বাক্যটি সরাসরি হৃদয়ে গিয়ে বিঁধল। বীর দুই হাতে মাথা চেপে ধরল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। সে কাঁদতেও পারছিল না। সম্ভবত ব্যথা এতটাই বেশি ছিল যে চোখের জলও যেন ভয় পেয়ে গেছে। অনভিকা প্রথমবারের মতো অনুভব করল যে টাকা থাকা সত্ত্বেও কিছু মুহূর্ত এমন আসে যেখানে মানুষ একেবারে অসহায় হয়ে পড়ে। সে এগিয়ে গিয়ে ধীরে বলল, অপারেশন হবে, আর এখনই হবে। ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি কি নিশ্চিত? এটি দীর্ঘ এবং ব্যয়বহুল চিকিৎসা, যা প্রয়োজন করুন। অনভিকা দৃঢ় কণ্ঠে বলল। বীর মাথা তুলল, তার চোখে অবিশ্বাস ছিল। ম্যাডাম, আমি এসব নিতে পারি না। তুমি নিচ্ছ না। অনভিকা তার কথা থামিয়ে দিল। আমি দিচ্ছি। সে প্রথমবারের মতো বীরের কাঁধে হাত রাখল। এই স্পর্শ আদেশ ছিল না, ছিল সাহারা। অপারেশনের প্রস্তুতি শুরু হল। চন্দাকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময় সে ক্ষীণ কণ্ঠে বলল, ভাইয়া, তুমি বাইরেই থেকো। বীর তার সাথে দৌড়াচ্ছিল যতক্ষণ না দরজা বন্ধ হল। দরজা বন্ধ হতেই সে সেখানেই মেঝেতে বসে পড়ল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শুরু হল। করিডোরে নিস্তব্ধতা ছিল। ঘুড়ির টিকটিক শব্দও অনেক জোরে শোনা যাচ্ছিল। বীর বারবার হাত জোর করে চোখ বন্ধ করছিল, আবার খুলে ফেলছিল, যেন ভগবানকেই ভয় পাচ্ছে যে পাছে তিনি নেতিবাচক কোনো উত্তর দিয়ে বসেন। অনভিকা পাশেই চেয়ারে বসেছিল, কিন্তু তার নজর বীরের অপরই ছিল। কিছুক্ষণ পর সে ধীরে জিজ্ঞেস করল, তোমার বাবা কোথায়? বীর শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকাল। নেই। কবে? যখন চন্দা খুব ছোট ছিল। কি করতেন? এবার বীর চুপ করে রইল। কয়েক সেকেন্ড পর বলল, ড্রাইভার ছিলেন, বড় লোকদের বাড়িতে। অনভিকার বেশি কিছু জিজ্ঞেস করা ঠিক মনে করল না। রাত আরও গভীর হল। নার্সরা আসছিল যাচ্ছিল। প্রতিবার বীর আশাবাদী হয়ে দরজার দিকে তাকাচ্ছিল, আবার হতাশ হয়ে পড়ছিল। প্রায় 4 ঘণ্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বাইরে এলেন। দুজনেই একসাথে দাঁড়িয়ে পড়ল। অপারেশন সফল হয়েছে, তবে আগামী 24 ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, ডাক্তার বললেন। বীরের চোখে জলের ধারা বয়ে চলল। সে ডাক্তারের সামনে, ভগবানের সামনে, সম্ভবত জীবনের সামনে 2 হাত জোর করে দাঁড়িয়ে রইল। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অনভিকা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো তার ভেতরে জমে থাকা ভয়ে ধীরে ধীরে গলে যাচ্ছে। চন্দাকে আইসিইউতে স্থানান্তরিত করা হলো। যন্ত্রপাতিতে ঘেরা একটি ছোট্ট শরীর, কিন্তু এখন তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ছিল। বীর কাঁচের ওপার থেকে তাকে দেখতে লাগল। তার চোখে প্রথমবারের মতো আশা দেখা গেল। কিছুক্ষণ পর সে হঠাৎ ঘুরে অনভিকার সামনে দাঁড়াল। ম্যাডাম, আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারব না। অনভিকা হালকা হেসে বলল, কে বলেছে যে আমার কিছু চাই? তবুও আপনি আমার জীবন বাঁচিয়েছেন। তার কণ্ঠ ছিল খাঁটি, কোনো ভনিতা ছাড়াই। অনভিকা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই ছেলেটি শুধু তার বোনের জন্য নয়, প্রতিটি সম্পর্কের জন্য জীবন দিয়ে দিতে পারে। তুমিও তো ওর জন্য নিজের জীবন বাজি রেখেছিলে, সে ধীরে বলল। বীর মাথা নিচু করে নিল। ও আমার দায়িত্ব। আর তোমার দায়িত্বকে? অনভিকার মুখ দিয়ে অজান্তেই কথাটি বেরিয়ে গেল। বীর চুপ হয়ে গেল। সম্ভবত তার কাছে এর কোনো উত্তর ছিল না। ঠিক তখনই নার্স এলো। অ্যাটেন্ডেন্টকে কিছু কাগজে স্বাক্ষর করতে হবে। বীর এগিয়ে গেল, কিন্তু সে পড়তে পারছিল না। সে ইতস্তত করল।
অনভিকা ফাইলটি নিল এবং কিছু না বলে সই করে দিল। নার্স চলে গেল। বীর ঘিরে বলল, আমি শিক্ষিত নই ম্যাডাম, ৫ম শ্রেণীর পর স্কুল ছাড়তে হয়েছিল। অনভিকার হৃদয়ে আবারও কিছু একটা বিঁধল। প্রাসাদে কোটি কোটি টাকার চুক্তিতে সই করা একটি মেয়ে, আর এখানে একজন ভাই তার বোনের চিকিৎসার কাগজও পড়তে পারছে না। সকাল হতে লাগল। জানালার ফাঁক দিয়ে রোদের আভা ভেতরে এলো। অনভিকা প্রথমবারের মতো অনুভব করল যে সে সারা রাত হাসপাতালে কাটিয়েছে, কোনো ক্লান্তি ছাড়াই। সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল, যেন সে প্রথমবার এমন কোনো কাজের জন্য থেমেছে যা সত্যিই গুরুত্বপূর্ণ। তখনই বীর বলল, ম্যাডাম, আপনি প্রাসাদে ফিরে যান, আমি সামলে নেব। তুমি সামলে নেবে? সে হালকা হেসে জিজ্ঞেস করল। বীর মাথা নাড়ল, কিন্তু তার চোখে ঘুম আর ক্লান্তি স্পষ্ট ছিল। অনভিকা উঠে দাঁড়াল, তারপর হঠাৎ থেমে গেল। বীর, একটা কথা জিজ্ঞেস করি? জি ম্যাডাম। তুমি প্রাসাদে চাকরি করতে এসেছিলে কেন? শহরে তো আরও অনেক কাজ পাওয়া যেত। বীর কয়েক সেকেন্ড চিন্তা করে বলল, কারণ আমাকে ওখানেই আসতে হতো। কেন? সে নজর নিচু করে নিল। স্রেফ একটা প্রতিশ্রুতি ছিল। অনভিকার হৃৎপিণ্ড হঠাৎ দ্রুত ধরভর করতে লাগল। কার কাছে? বীর ধীরে বলল, আপনার বাবার কাছে। একথা শোনামাত্র যেন সময় থমকে গেল। অনভিকার মুখ শক্ত হয়ে গেল। তুমি আমার বাবাকে চিনতে? বীর মাথা নাড়ল। কিন্তু উনি কখনো তোমার কথা আমাকে কিছু বলেননি। বীর চোখ বন্ধ করল, যেন কোনো পুরনো ক্ষত আবার খুলে গেছে। কিছুক্ষণ পর তার কণ্ঠ ভাঙা ভাঙা স্বরে বের হল, কারণ আমার বাবার মৃত্যুর কারণও ছিলেন উনি। এটি শুনে অনবিকার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মনে হলো যেন হঠাৎ তার অতীতের দেওয়াল ভেঙে পড়েছে। তার শ্বাস দ্রুত হতে লাগল। কি বলছো তুমি? তার কণ্ঠে ঘাবড়ানি স্পষ্ট ছিল। বীর নজর তুলল। তার চোখে রাগ ছিল না, ছিল শুধু পুরনো যন্ত্রণা। আমার বাবা আপনার বাবার ড্রাইভার ছিলেন। সে ধীরে ধীরে বলতে লাগল। খুব সৎ ছিলেন, বহু বছর ওনার সাথে কাজ করেছেন। অনবিকার স্মৃতিতে একটি আবঝা মুখ ভেসে উঠল। হ্যাঁ, ছোটবেলায় সে একজন ড্রাইভারকে দেখেছিল যে তাকে স্কুলে পৌঁছে দিত। তারপর সে খুব কষ্টে জিজ্ঞেস করল, তারপর? বীরের আঙুলগুলো শক্ত হয়ে উঠল। এক রাতে আপনার বাবা পার্টি থেকে ফিরছিলেন, খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন। বাবা বারবার গাড়ি আস্তে চালাতে বলছিলেন, কিন্তু তিনি, শব্দগুলো যেন গলায় আটকে গেল। কিন্তু কি? অনবিকার কণ্ঠ কাঁপছিল। গাড়ির অ্যাক্সিডেন্ট হলো। করিডোরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আপনার বাবার হালকা চোট লেগেছিল, কিন্তু আমার বাবার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। অনবিকার হৃদয়ে জোরে ধরপড় করতে লাগল। সে কিছুই বুঝতে পারছিল না। তারপর আমাদের কিছু টাকা দিয়ে পুরো বিষয়টিকে ধামচাপা দেওয়া হলো। বলা হলো যে দোষ ছিল ড্রাইভারেরই। বীর ধীরে কিন্তু পরিষ্কার শব্দে বলল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু কণ্ঠ ছিল স্থির। আমরা গরিব ছিলাম, আওয়াজ তোলার ক্ষমতা ছিল না। মা ভেঙে পড়েছিলেন। আমি ছোট ছিলাম। চন্দা তখন কোলেটে। অনবিতার গলা শুকিয়ে গেল। তার মনে পড়ল বাবা প্রায়ই বলতেন যে কিছু কথা ভুলে যাওয়াই ভালো। কিন্তু তুমি প্রাসাদে কেন এলে? সে জিজ্ঞেস করল। বীর দীর্ঘশ্বাস ফেলল। কারণ মারা যাওয়ার আগে বাবা বলেছিলেন ওনাকে ঘৃণা না করতে। উনি অনেক সাহায্যও করেছিলেন। যদি কখনো সুযোগ পাও তবে ওনার সাথে থেকো। অনবিকা স্তব্ধ হয়ে গেল। আমি প্রতিশোধ নিতে আসেনি মারম। আমি দেখতে চেয়েছিলাম যাদের কারণে আমাদের ঘর ধ্বংস হয়েছে তারা কেমন থাকে। তার কণ্ঠে তিক্ততা ছিল না, ছিল শুধু সত্য। তারপর অনবিকা ধীরে জিজ্ঞেস করল, তারপর? আমি দেখলাম আপনার বাবা মনে মনে খারাপ মানুষ ছিলেন না, অনেক গরিবকে সাহায্য করতেন। স্রেফ সেই রাতে ভুল হয়ে গিয়েছিল, অনেক বড় ভুল। বীরের চোখ ভিজে এলো। ওনার মৃত্যুর পর আমি প্রাসাদ ছাড়তে পারতাম, কিন্তু ছাড়িনি, কারণ আমার মনে হয়েছিল এটাই হয়তো বাবার শেষ ইচ্ছে ছিল। অনবিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার মনে হচ্ছিল তার বাবার একটি গোপন সত্য আজ তার সামনে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে কখনো বলনি কেন? সে জিজ্ঞেস করল। বীর একটু হাসল, যন্ত্রণাময় হাসি। কারণ আপনি অপরাধী ছিলেন না ম্যাডাম, আর আমি আপনার চোখে নিজেকে দয়ার পাত্র বানাতে চাইনি। সেই মুহূর্তে অনবিকা বুঝতে পারল যে এই ছেলেটি গরিব ঠিকই, কিন্তু মনে কত বড় ধনী। ঠিক তখনই আইসিইউ এর দরজা খুলল। নার্স বাইরে এলেন। রোগীর জ্ঞান ফিরেছে। দুজনেই দ্রুত ভেতরে গেল। চন্দা ধীরে চোখ খুলল। বীরকে দেখেই তার মুখে ক্ষীণ হাসি ফুটল। ভাইয়া? বীরের চোখ দিয়ে জল পড়ল। সে তার হাত চেপে ধরল। কিচ্ছু হবে না আর, এখন আমি আছি তো। চন্দার নজর অনবিকার ওপর পড়ল। উনিকে? বীর কিছু বলার আগেই অনবিকা ঝুঁকে পড়ে বলল, আমি তোমার বন্ধু। চন্দা সরলভাবে হাসল। আপনি খুব ভালো। ভাইয়া বলতো বড়লোকরা ভালো হয় না, কিন্তু আপনি ভালো। বীর উৎপ্রস্ত হয়ে পড়ল। অনবিকার চোখ ভিজে উঠল। সেই দিনের পর সবকিছু বদলে গেল। চন্দার চিকিৎসা চলতে লাগল। বীর হাসপাতালেই থাকত, আর অনভিকা প্রতিদিন আসত। ধীরে ধীরে প্রাসাদের মালকিন আর গরিব চাকরের মাঝখানের দেওয়ালটি মুছে যেতে লাগল। দুজন মানুষ থেকে গেল, যাদের মধ্যে ছিল কষ্টের সম্পর্ক। কয়েক সপ্তাহ পর ডাক্তার বললেন, এখন বিপদ কেটে গেছে, বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বীর মাথা নিচু করে নিল।
সম্ভবত সে কাঁদতে চায়নি, কিন্তু চোখের জল বাঁধ মারল না। হাসপাতাল থেকে বের হওয়ার সময় অনভিকা বলল, বীর, প্রাসাদে চলো। সে অবাক হল। না ম্যাডাম, এখন আমি সেখানে আর কাজ করব না। কাজ নয়, বাড়ি চলো। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। বীর অবিশ্বাসের চোখে তার দিকে তাকাল। অনভিকা বলল, রাজবিলাস প্রাসাদে অনেক ঘর খালি পড়ে আছে, কিন্তু প্রথমবারের মতো আমার মনে হয়েছে সেখানে মানুষের প্রয়োজন। বীর কিছু বলতে পারল না। কয়েকদিন পর প্রাসাদের মূল দরজা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ভেতরে ঢুকল। তাতে চন্দা এবং তার মা ছিল। চাকররা অবাক হয়ে দেখল প্রথমবারের মতো কোনো গরিব পরিবার এই প্রাসাদে থাকতে এসেছে। অনভিকা সিঁড়িতে দাঁড়িয়েছিল। চন্দাকে দেখে সে হেসে বলল, বাড়িতে স্বাগতম। বীরের চোখ ভিজে এলো। সে প্রথমবারের মতো প্রাসাদকে কাজের জায়গা হিসেবে নয়, নিজের বাড়ির মতো দেখল। সেই দিন রাজবিলাস প্রাসাদের চমক একই ছিল, কিন্তু প্রথমবারের মতো সেখানে উষ্ণতা ছিল, কারণ সেই দিন সেখানে সম্পদ নয়, মানবিকতা থাকতে এসেছিল। বন্ধুরা, এই কাহিনী থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে আসল সচ্ছলতা টাকা দিয়ে নয়, হৃদয় দিয়ে হয়। টাকা প্রাসাদ গড়তে পারে, কিন্তু ঘর শুধু মানবিকতা দিয়ে গড়ে ওঠে। কখনো কখনো আমরা যাদের সবচেয়ে ছোট মনে করি, তারাই হৃদয়ের দিক থেকে সবচেয়ে বড় হয়ে ওঠে। তবে এখন আপনি বলুন, আপনি যদি অনভিকার জায়গায় হতেন, তবে কি আপনিও আপনার চাকরের জন্য এত কিছু করতেন, নাকি আভিজাত্যের অহংকার আপনাকে থামিয়ে দিত? আর আপনার যদি এমন হৃদয়স্পর্শী সত্য কাহিনী পছন্দ হয়, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই কাহিনীটি যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন। কারণ হয়তো আজ কারোর মানবিকতার উপর বিশ্বাস ফিরিয়ে আনার প্রয়োজন আছে। দেখা হবে পরবর্তী কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন।